আওয়ামী লীগ সত্যি ঘটাই দিল? কেমনে সম্ভব ভাই? আওয়ামী লীগ বাংলাদেশের সরকার যে নাকি বর্তমান, তারই প্রতিষ্ঠানের উপরে আক্রমণ। হোয়াট এ সারপ্রাইজ ভাই! আওয়ামী লীগের আক্রমণ মধ্যরাতে। আর কোন সুযোগ দিবে না ইউনূস সরকার। সরকার কঠিন অবস্থানে। এদিকে রাতের বেলা আওয়ামী লীগ কর্মীরা একই ঘটনা ঘটালো ডক্টর ইউনূসের বিরুদ্ধে। দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি করে শেখ হাসিনাকে দেশে ফিরানোর রাস্তা পরিষ্কার করে। দেশবাসী সকলেই আতঙ্কে আছে। সবকিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে। আর এটাকে কেন্দ্র করেই ডক্টর ইউনূস পুলিশ বাহিনী, সেনাবাহিনী সেখানে পাঠিয়ে দেয় নিরাপদ নিশ্চয়তা করার জন্য। সরকারের দায় মুক্তি এবং সরকারের সেফ এক্সিট নিয়ে বিএনপি সরকারের সেফ এক্সিটের পথ প্রশস্ত করছে কিনা, সরকার যে ধরনের কর্মকাণ্ডগুলো করছে এখন, সেই কর্মকাণ্ডগুলো বিএনপি পরবর্তী সংসদে সবগুলোরই বৈধতা দেবে কিনা। আপনার শুধু নোবেল প্রাইজটা আছে দেখে আমরা সম্মান করে জায়গাটা বসাইছি। কোন রাষ্ট্রে এরকম একটা লোককে প্রধান উপদেষ্টা মানবেই না কোন রাজনৈতিক দল। আপনি তো গণপ্রধানের সাথে কোনো জড়িতই ছিলেন না। সবাই টাকার লোভী, সবাই চোর, টিয়ার পাইলে সবাই বিক্রি হয়ে যায়। ওই জায়গার লোক কেউ থাকতে পারে না। গণপ্রধানটাকে ব্যবহার করছে এবং রাষ্ট্রের প্রধান তার সহযোগিতা করছে। ফের হতাশ হতে দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে। অর্থাৎ অনেকেই বলছেন রাজনীতিতে ফের একবার রণভঙ্গ পরিস্থিতি মোহাম্মদ ইউনূসের সামনে। ভয়াবহ অবস্থা হওয়ার আমরা লক্ষণ দেখছি। অর্থ উপদেষ্টা নাকি বলছেন যে আমাদের কোনো সমস্যা হবে না তেমন। এখন শুধু রিকশালাও কিন্তু বুঝতেছে যে এরকম যদি হয় তাহলে তো অবস্থা খারাপ। আওয়ামী লীগের সাথে যে ঘটনাগুলো ঘটেছে বাংলাদেশে এবং এর পরবর্তীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে যে সকল ঘটনাসমূহ ঘটেছে, সেই সকল ঘটনাসমূহের বিচার বাংলাদেশ আওয়ামী লীগ করবে। পুলিশ হত্যা থেকে শুরু করে সকল প্রকার মব জাস্টিসের বিচারও কিন্তু করবে বলে সবসময়ই বলছেন শেখ হাসিনা। শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী। ডক্টর ইউনূস তার কোনো দল নাই, তিনি নিজেই একাই দল। তার কিছু সমর্থক আছে এবং দীর্ঘদিন যাবৎ শেখ হাসিনা এবং ইউনূস। হ্যাঁ, শেখ হাসিনা এবং ডক্টর ইউনূস মুখোমুখি হয়েছেন। দর্শক শ্রোতা, ইতিমধ্যে আওয়ামী লীগের অনেক কার্যক্রম সামনে এসেছে এবং আওয়ামী লীগের কার্যক্রমগুলোকে কেন্দ্র করে দেশের মধ্যে অনেক ঘটনা ঘটতেছে। গাইজ, আপনারা জানেন যে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিভিন্ন সময় বিভিন্ন দিকে ঘুরপাক খায়। আওয়ামী লীগ কর্মীরা চায় দেশের মধ্যে আন্দোলন করবে, তাণ্ডব করবে এবং শেখ হাসিনাকে দেশে আনবে। অন্যদিকে ডক্টর ইউনূস চান আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাবেন এবং তিনি আমাদের দেশটাকে সংস্কার করবেন। উপদেষ্টা, সমন্বয়ক, তাদেরকে নিয়ে অনেক কথা হয়। গাইজ, আজ রাতের বেলা অনেক কিছু হচ্ছে। আপনারা একটা ঘটনা জানেন যে আওয়ামী লীগ কর্মীরা 1 মাসের একটা আন্দোলনের ডাক দেয় এবং এই 1 মাস তারা কর্মসূচি করবে। এইটা তাদের ভেরিফাইড ফেসবুক পেজ বা তাদের বিভিন্ন ইয়া থেকে দেখা যাচ্ছে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পেয়েছি তারা কি করতেছে এবং রাজপথের মধ্যে বর্তমানে কি ঘটতেছে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকলি কন্টিনিউ করবেন। আসুন, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। হোয়াট মানে কি? আওয়ামী লীগ সত্যি ঘটাই দিল? কেমনে সম্ভব ভাই? যেখানে বর্তমান আওয়ামী লীগের কোনো ভূমিকাই নাই, যেখানে আওয়ামী লীগের আপনার কোনো নাই, আর উল্টো সেই আওয়ামী লীগ আপনার বাংলাদেশের সরকার যে নাকি বর্তমান, তারই প্রতিষ্ঠানের উপরে আক্রমণ। হোয়াট এ সারপ্রাইজ ভাই! হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ! আওয়ামী লীগ আসলে এটা কি দেখাই দিল? দর্শক বন্ধুরা, আপনাদেরকে বলতেছিলাম ত্রিপুরার ঘটনা। গত 1 সপ্তাহ আগে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে ত্রিপুরাতে 49টি আপনার গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চকে কেন্দ্র করে আওয়ামী লীগের আক্রমণ মধ্যরাতে। আর এটাকে কেন্দ্র করেই ডক্টর ইউনূস পুলিশ বাহিনী, সেনাবাহিনী সেখানে পাঠিয়ে দেয় আপনার নিরাপদ নিশ্চয়তা করার জন্য। আর বর্তমান আওয়ামী লীগ মনে হয় সেই ঘটনাকে কেন্দ্র করেই ওই যে মনের ভিতরে একটা জ্বালা থাকে না, যে যা চাইছিলাম তা তো পারি নাই, কিন্তু অপেক্ষায় রইলাম, যদি কোনোদিন সুযোগ পাই দেখাই দিমু, বাপের বেটা যদি হই দেখাই দিমু। আমার মনে হয় আওয়ামী লীগ সেই কাজটাই করলো। দর্শক বন্ধুরা, ত্রিপুরার সেই পুরানো ঘটনা আবারও জেগে উঠলো কিংবা জাগাই দিল আওয়ামী লীগ। আসলে ঘটনা কি নিয়ে এদেরকে পেটায় আপনার এনজিও ব্যাংকের কর্মীদেরকে। দর্শক বন্ধুরা, ত্রিপুরার কাছাকাছি যে গ্রামীণ ব্যাংকের আপনার এনজিও মার্কা যে ছোট ছোট আপনার এগুলো আছে, সেইখানে আপনারা দেখবেন যে সেই এলাকা ভিত্তিক কিংবা কাছাকাছি যেই আপনার গ্রামগুলো থাকে, সেই গ্রামগুলোতে আপনার এনজিও কোম্পানির যেই ম্যানেজার থাকে, যেই আপনার অফিসাররা থাকে, তারা দেখবেন যে গ্রাম অঞ্চলে ঘুরে ঘুরে মানুষকে আপনার সুদ আসলে আপনার ঋণ দেয়, আপনার কি বলে ছাগল কেনার জন্য, গরু কেনার জন্য, হাঁস মুরগি কেনার জন্য। আর এটাকে কেন্দ্র করেই আওয়ামী লীগের আক্রমণ। আসলে এটার সাথে আওয়ামী লীগের কি ভাই রিলেশন কি? সেটি হচ্ছে ভাই আপনার যখন নাকি তারা আপনার ক্ষুদ্র ঋণ দেওয়ার জন্য এলাকাবাসীর কাছে তারা যান, প্রতিটি ঘরে ঘরে তারা গিয়ে আপনার অ্যাডভাইস দেন যে আমরা এই লোনগুনা বর্তমান দিচ্ছি, আমাদের যেই এমডি ডক্টর ইউনূস তিনি আমাদেরকে আপনাদের মাঝে পাঠিয়েছে, যদি কারো
প্রয়োজন হয় হাঁস মুরগির খামার দিবেন, যদি কারো প্রয়োজন হয় আগামী ঈদকে কেন্দ্র করে গরু ছাগলের খামার দিবেন, তাদের উদ্দেশ্যে আমরা একটি বাম্পার অফার নিয়ে আসছি আপনাদের মাঝে। আর সেই অফার যখন নাকি আপনার এলাকাবাসীকে শোনায় আর এলাকাবাসী সেখানে রাজিও হয়, কিন্তু প্যাচ লাগে অন্য একটি জায়গায়। কি সে জায়গা? সেটি হচ্ছে আপনার সুদকে কেন্দ্র করে। মানে টাকা দিবে আপনাকে 5 লাখ আর বছর শেষে আপনাকে সুদ গুনতে হবে পাক্কা 2.5 লক্ষ টাকা। আর এটাকে কেন্দ্র করেই আপনার এলাকাবাসী চড়াও হয় সেই ব্যাংকের যে ম্যানেজার তাদের উপর। সেখানে আপনার একটা পর্যায়ে আওয়ামী লীগও যুক্ত হয়। আওয়ামী লীগ এবং এলাকাবাসী সমন্বয়ে আপনার গ্রামীণ ব্যাংকের যেই এনজিও মার্কা যেই অফিসাররা ছিল তাদেরকে ব্যাপকভাবে পেটায়। দেখেন ভাই, শেখ হাসিনা কিন্তু একটা কথা বলছিল, আপনার বাস্তব কথা। কারণ শেখ হাসিনার সাথে পার্সোনালি কোনো দুশ্মন কিন্তু ছিল না এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূসের সাথে, কিন্তু সেটা আস্তে আস্তে আপনার ডক্টর ইউনূসই সূত্রতা বাজায় ফেলায় আপনি শেখ হাসিনার কাছে। কিভাবে? সেটি হচ্ছে আপনার কর না দিয়ে, মানে সরকারকে উইদাউট ট্যাক্স না দিয়ে কিভাবে আপনার আরো বিলিয়ন মিলিয়ন মনে করেন টাকা উপার্জন করা যায় মানুষের রক্ত চুষে। এটাকে কেন্দ্র করেই আপনার শেখ হাসিনার সাথে ডক্টর ইউনূসের সাথে অটোমেটিক একটা দ্বন্দ্ব বেজে যায়। দর্শক বন্ধুরা, তাহলে আসুন একটাবার আমরা শেখ হাসিনার ছোট্ট একটা বক্তব্য শুনে আসি। এই ব্যাংক কিন্তু তার নিজের করা না, সে সেখানে এমডি হিসেবে চাকরি করতো। ওই টাকা বেতন সব কিন্তু সরকারের পক্ষ থেকেই দেওয়া হতো। গ্রামীণ ফোনের ব্যবসাটা আমি তাকে দিয়েছিলাম। ইউনূসের বিরুদ্ধে আমরা আমাদের গভর্নমেন্টকে লাগেনি, বরং আপনাদের মনে আছে একটা কথা, গ্রামীণ ব্যাংকটা তৈরি করেছিল জেনারেল এরশাদ সাহেবের আমলে। শেখ হাসিনার বক্তব্য যে গ্রামীণ ব্যাংকের সাথে ডক্টর ইউনূসের সম্পর্কটা আসলে কি ছিল? কোনো কিছুই ছিল না, কিন্তু আপনার সেখানে বসায় এরশাদ সাহেবের আমলে তিনি এটাও জানালেন। ইভেন আপনার যখন নাকি আওয়ামী লীগ সরকার বাংলাদেশে সরকারের চেয়ারে বসেন, ঠিক তখন আপনার মনে করেন ডক্টর ইউনূসকে এই গ্রামীণ ব্যাংকে শেখ হাসিনা প্রচুর পরিমাণ সহায়তা করে আপনার টাকা পয়সা দিয়ে, যাতে গ্রামীণ ব্যাংকটা আপনার আরো দীর্ঘমেয়াদী হয়, কিংবা মানুষজন যাতে আপনার ঋণ টিন নিয়ে যাতে চলাফেরা করতে পারে, যাতে ব্যবসা বাণিজ্য করতে পারে আপনার ক্ষুদ্র ঋণের কিংবা ক্ষুদ্র সুদের মাধ্যমে। আর এটাকেই আপনার ডক্টর ইউনূস পুরো মানুষের একদম মানে তাজা আসলে খেয়ে ফেলার মতো একটা অবস্থা করে। দেখেন শেখ হাসিনা যে কথাটা বলছে যে উনি কিছুই ছিল না। সরকারের দায় মুক্তি এবং সরকারের সেফ এক্সিট নিয়ে আমরা এর আগে একটা ভিডিওতে কথা বলেছিলাম, এবং বিএনপি সরকারের সেফ এক্সিটের পথ প্রশস্ত করছে কিনা, সরকার যে ধরনের কর্মকাণ্ডগুলো করছে এখন সেই কর্মকাণ্ডগুলো বিএনপি পরবর্তী সংসদে সবগুলোরই বৈধতা দেবে কিনা, এই প্রসঙ্গ সাম্প্রতিক সময়ে সব থেকে আলোচিত প্রসঙ্গগুলোর মধ্যে একটি অন্যতম। সেই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম। এবার সেই প্রসঙ্গটা আবারও সামনে এসেছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের একটি মন্তব্যে। তিনি বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে লন্ডনের বৈঠকে কারো দায় মুক্তি আলোচনা প্রসঙ্গ ছিল না, অর্থাৎ লন্ডনের বৈঠকে সরকারের দায় মুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি। এই মন্তব্য যখন তিনি করছেন তখন পরক্ষণে আবার উল্টো মন্তব্যও তাকে করতে শুনেছি, যেখানে স্পষ্ট হয় যে সরকারের কার্যক্রমগুলো বৈধতা দেয়া এবং সরকারের দায় মুক্তির ব্যাপারে বিএনপি খুবই কনসার্ন, এবং সেটা দেয়া হবে কি হবে না সেটা নির্ভর করবে বিএনপির ওপরে, বিএনপির সিদ্ধান্তের উপরে। বিএনপি বলতে ধরে নেওয়ার পরে যে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে সেই হিসেবে বিএনপির কথা বলা হচ্ছে। আগামী নির্বাচনে বিজয়ী হয়ে যারা সংসদে যাবে, সরকার গঠন করবে, তারা সরকারের বর্তমান কার্যক্রমগুলোকে, এবং সরকার যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে, সরকার যদি আইনের লঙ্ঘন করে থাকে, সেই ব্যাপারগুলো বৈধতা দেওয়ার প্রসঙ্গ আসবে। আমার মনে হয় যে এক ধরনের নিজেই নিজের বিরুদ্ধে এক রকমের মন্তব্য করে বসলেন কিনা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। বাস্তবতা কি, দায় মুক্তির যে বাস্তবতা, সেফ এক্সিটের যে বাস্তবতা, সেই বাস্তবতা আদতে কি, সেই আলোচনাটা করার চেষ্টা করবো এই ভিডিওতে। ছিলাম দায় মুক্তির ব্যাপার। বর্তমান প্রফেসর ইউনূসের এই সরকার যে কর্মকাণ্ডগুলো করবে কিংবা যে ভুলভ্রান্তিগুলো করবে তার দায় মুক্তি দিয়ে আগামী সংসদে বিল পাশ করা হবে কিনা, এই সরকারের সমস্ত বৈধতা আগামী সংসদকে দিতে হবে কিনা, সেই প্রশ্নের দুই রকমের উত্তর আমরা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের কাছ থেকে পেয়েছি। উত্তর দুই রকম দিলেন, সেটা একটু জেনে নিয়ে এসে তারপরে প্রেক্ষাপট বিশ্লেষণ করার চেষ্টা করব। গতকালকে একটি অনুষ্ঠানে ওয়ার্কার্স পার্টি নেতা সাইফুল হকের একটা প্রশ্নের জবাবে বলেছেন যে না, কারো দায় মুক্তির বিষয়ে আমাদের আলোচনার কোনো প্রসঙ্গ ছিল না, লন্ডনে যে আলোচনা সেই আলোচনার কোনো প্রসঙ্গ ছিল না। তিনি বলার চেষ্টা করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে, সেখানে সাংবিধানিক বৈধতা নাকি রয়েছে। সংবিধানের অনুচ্ছেদ 106 অনুসারে এটি গঠিত হয়েছে, সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি রুল অনুসারে তারা গঠিত হয়েছে।
কিন্তু সুপ্রিম কোর্টের যে রুল সেটা তো একটা বিশেষ রুল, শুধুমাত্র যেটা বলা হয়েছে রাষ্ট্রপতিকে যে নির্বাহী কাজ অর্থাৎ রুটিন ওয়ার্ক চালানোর জন্য আপনি একটি উপদেষ্টা পরিষদ গঠন করতে পারেন। সেই সরকার গঠন করার পরে সেই সরকারকে আমরা অনেক বেশি ক্ষমতাশালী দেখছি, শক্তিধর দেখছি, এবং তারা নানা রকমের মৌলিক কাজগুলো করছে যেগুলো রুটিন ওয়ার্কের বাইরে। অনেক বড় বড় সিদ্ধান্ত তারা নিচ্ছে, সংস্কারের মতো সিদ্ধান্ত, যার মধ্যে সংবিধান সংস্কারের একটা ব্যাপার রয়েছে, নির্বাচন কমিশন সহ বহু কিছু সংস্কার, বিচার, নানা ইস্যু তারা, নানা এজেন্ডা তারা হাতে নিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, ডক্টর ইউনূস তার কোনো দল নাই, তিনি নিজে একাই দল, তার কিছু সমর্থক আছে, তিনি নোবেল বিজয়ী করেছেন এবং দীর্ঘদিন যাবৎ শেখ হাসিনা এবং ইউনূস মুখোমুখি। এখন হাসিনা মনে করেন যে ইউনূস ষড়যন্ত্র করে তাদেরকে ক্ষমতাচ্যুত করেছেন এবং শেখ হাসিনা তাকে সুদখোর, ক্ষমতালোভী এরকম বিভিন্ন পদে পদায়ন করেছেন বিভিন্ন সময়। এখন ইউনূসপন্থীরা আবার বলছেন যে শেখ হাসিনা স্বৈর শাসক এবং জোর করে তিনি ক্ষমতায় থেকেছেন, হত্যা, গুম, লুটপাট এইসবের সাথে জড়িত। আবার এক পক্ষ বলছেন যে শেখ হাসিনা জেলাসি করে ডক্টর ইউনূসকে দেখতে পারেন না, কারণ নোবেল পেয়ে গেছেন ইউনূস। হাসিনা আশা করেছিলেন তিনি নোবেল পাবেন, না পেয়ে এখন ইউনূসের উপর খেপেছেন। এখন রাজনীতিতে এই যে মুখোমুখি, একজন আরেকজনকে দোষাদোষী, একজন বলছেন তিনি ভয়ঙ্কর, তিনি বলছেন সে ভয়ঙ্কর, আসলে ভয়ঙ্কর কে? এখন আওয়ামী লীগ আবার বলছে যে এই নোবেল তিনি পেয়েছেন লবিং করে, ক্লিন্টন তার বন্ধু, বিভিন্ন দান্দা ফিন্দা করে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। এখন প্রথম আমরা যদি বলি ইউনূস নিয়ে ডিসকাস করি, দেখা যাবে ইউনূস মূলত এনজিও করা লোক। আমাদের দেশে যারা এনজিও করেন, এবং বেশিরভাগ এনজিও আমাদের দেশে কিছু কিছু ভালো কাজ করেছে, বিশেষ করে নারীদের স্বাবলম্বী করা, নারীর অধিকার, তারা পুষ্টি নিয়ে কাজ করেছে, স্বাস্থ্য, শিক্ষা, এইসব নিয়ে তারা বেশ বড়সড় কাজ করে মোটামুটি গ্রামকে জাগিয়ে তুলেছে। কিন্তু সেখানে নেগেটিভ জিনিসও আছে। তারা একটি ভয়ের আবহ তৈরি করেছে বাংলাদেশে, এবং সেটা দুই দিক থেকে করেছে। প্রথমত, এই যে এনজিও ওয়ালারা, তারা হঠাৎ শখ হয়েছে যে তারা ক্ষমতার ভাগ নেবে, ক্ষমতার ভাগ পেতে শুরু করলো। তারা দেশের প্রত্যন্ত অঞ্চলে সচেতনতার নামে রাজনৈতিক মতাদর্শ, গোষ্ঠী তৈরি, এমনকি চরমপন্থীদের বিভিন্নভাবে উস্কানিও দিয়েছে তারা তাদের নিজের স্বার্থে, নিজের রাজনৈতিক স্বার্থে। দ্বিতীয়ত, যে কাজটা আরো ভয়াবহ, তা হলো এই এনজিও ওয়ালারা ব্যবসার নাম না, প্রথম সেবার নাম করে পরে ব্যবসায় নেমে যায় তারা, এবং পাশ্চাত্যের টাকা নিয়ে সেই টাকায় জীবন বদলে দেওয়ার কথা বলে গরিবের পুঁজি কুক্ষিগত করা, পাশ্চাত্যের স্বার্থ রক্ষা, এমনকি কখনো জাতীয় নিরাপত্তাকেও বিকৃত করেছে তারা, এবং কখনো কখনো তারা প্যারালাল সরকার হয়ে বসে গেছে। এটা হচ্ছে আরো ভয়াবহ। এখন আমরা যদি এই ফরম্যাটে বিচার করি ইউনূসকে, তাহলে দেখব যে ইউনূস সাহেব সামাজিক ব্যবসার নামে উচ্চ সুদে গরিব মানুষকে শোষণের প্রক্রিয়ায় লিপ্ত তার সংগঠন। সুদের কারণে আত্মহত্যার অসংখ্য নজির আছে আমাদের দেশে। ইউনূস সরাসরি বন্দুক পিস্তল দিয়ে মানুষ খুন করেননি, কিন্তু দরিদ্র মানুষকে মানে কাপড়ের মতো চিপতে চিপতে সুদের মধ্যে ফেলে এমন চিপা দিয়েছেন যে শোষণের চূড়ান্ত গলিতে তিনি এবং তার প্রতিষ্ঠান ঢুকে গেছে। এখন অন্যদিকে শেখ হাসিনা সুদের বিরুদ্ধে বলে এবং দেশে ব্যাপক উন্নয়ন করলেও মানুষের ভোটাধিকার কেড়ে নেয়া, গুম, জুলাই হত্যাকাণ্ডের দায়, এইসব কিন্তু তিনি এড়াতে পারেন না। সরকার প্রধান হিসেবে তার উপর এগুলো যায়। যদি নাও করে থাকেন, এগুলো প্রোটেক্ট না করার কারণে তার দায় পড়ে। এখন যদি বলেন যে দেশের জন্য ইউনূস ভয়ঙ্কর নাকি শেখ হাসিনা ভয়ঙ্কর, আমি বলবো যে দুজনের মধ্যেই ভয়াবহতা আছে, ভুল আছে, এবং কেউ ফেরেশতা না। সুতরাং দোষাদোষী না করে কোথায় ভুল হলো সেগুলো শুধরে রাজনীতিতে অংশগ্রহণ করাই রাষ্ট্রের জন্য ভালো, মানুষের জন্য ভালো। ভুল থেকে শিক্ষা নেওয়া ভালো। এখন ইউনূস সাহেব বলছেন তার কোনো দোষ নাই, তিনি ফেরেশতা, এই টাইপের একটা ব্যাপার।
প্রধান উপদেষ্টা হিসেবে আমি আমাদের দুর্নীতি দমন কমিশনের উপর পূর্ণ আস্থা রাখি যে তারা সঠিক কাজটি করেছেন। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের দায়ের করা মামলায় মোহাম্মদ ইউনূস সহ 4 জনকে গত 1 জানুয়ারি 6 মাস করে কারাদণ্ড দেন শ্রম আদালত। শুনানির দিন পিছিয়েছে, আগামী 5 আগস্ট শুনানির পরবর্তী দিন ঠিক করা হয়েছে। 5 আগস্ট। সেক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড না হলেও 10 বছরের সাজা হতে পারে। অপরাধ প্রমাণিত হলে তার মানে মামলা চলাকালীন সময় কি জেলে যেতে হতে পারে তাকে। কিন্তু 5 আগস্ট যে শুনানি হওয়ার কথা ছিল সেদিন সে শুনানি তো হয়নি। উল্টো ডক্টর ইউনূস তার সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে রাষ্ট্র ক্ষমতাই দখল করেছেন। বুঝতেই পারবেন যে ক্ষমতা পেয়ে আদালতকে তিনি কিভাবে চালানো শুরু করে দিয়েছে। ক্ষমতায় থাকা অবস্থায় বিরোধী রাজনীতিবিদদেরকে দুদক দিয়ে হয়রানির বিষয়টি যে কতটা আরামের সেটি আবার প্রমাণ করেছেন অরাজনৈতিক সরকারের দখলদার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূসের সরকারের রাজনৈতিক অস্ত্র হিসেবে এখন আর কিছুই অবশিষ্ট নেই। বিগত 10 মাসে সবকিছু তারা ব্যবহার করে ফেলেছেন। হাতে এখন অবশিষ্ট আছে কথিত দুর্নীতির বিচার। আর বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের অবস্থাটা একটু ভাববার অনুরোধ জানাই আপনাদেরকে। 5 আগস্টের আগে ডক্টর ইউনূসের বিরুদ্ধে দেশের দুর্নীতি দমন কমিশনের মামলাগুলো প্রায় রায় দেওয়ার দ্বারপ্রান্তে চলে গিয়েছিল। সে সময় তিনি দুর্নীতি দমন কমিশন নিয়ে কি বলেছিলেন আর এখন কি বলছেন সে বিষয়টি নিয়েই আজকের এই ভিডিও। তবে শুরুতেই আমি ডক্টর ইউনূস তার লন্ডনে 39 জন সফর সঙ্গী নিয়ে যে ভ্রমণে এসেছিলেন বাংলাদেশের জনগণের কোটি কোটি টাকা খরচ করে, এবং লন্ডন সফরকালে বিবিসির রাজিনী বৈদ্যনাথনকে দেওয়া সাক্ষাৎকারের চুম্বকাংশ, বিশেষ করে ব্রিটিশ সরকারের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক এমপি বিষয়ে তার বক্তব্য আপনাদের আবারও একটু তর্জমা করে শোনাতে চাই। আসুন দেখি কি বলেছিলেন ডক্টর ইউনূস টিউলিপ সিদ্দিকের দাবি সম্পর্কে। রাজিনী বৈদ্যনাথন জিজ্ঞেস করছেন, এবার কিয়ার স্টামারের এক এমপি লেবার পার্টি টিউলিপ সিদ্দিকীকে নিয়ে বলি। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি, আর বাংলাদেশের এক আদালত তার বিরুদ্ধে অবৈধভাবে জমি নেওয়ার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, যদিও তিনি তা অস্বীকার করেছেন। তিনি আপনাকে চিঠি লিখেছেন, আমরা সেই চিঠি দেখেছি। তিনি আপনার সঙ্গে দেখা করতে চেয়েছেন, আপনি কি তার সঙ্গে দেখা করবেন? ডক্টর ইউনূস বলছেন, না আমি দেখা করব না, কারণ এটি একটি আইনি প্রক্রিয়া, আমি সেই প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে চাই না, প্রক্রিয়াটা যেন চলতে পারে। রাজিনী বৈদ্যনাথন আবার প্রশ্ন করছেন, ব্রিটিশ সরকারের ইন্ডিপেন্ডেন্ট এথিক্স অ্যাডভাইজার টিউলিপ সিদ্দিকির বিষয়ে একটি তদন্ত করেছেন এবং তাকে নির্দোষ ঘোষণা করেছেন। টিউলিপ বলেছেন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বা দুদক তার বিরুদ্ধে কোনো প্রমাণ হাজির করতে পারেনি, তাহলে কেন এখনো দুদক তার বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাচ্ছে? ডক্টর ইউনূস বলছেন, যেহেতু এটি আদালতের বিষয় তাই আদালতই সিদ্ধান্ত নেবে যে মামলা চালানোর মতো যথেষ্ট উপকরণ আছে কিনা, কিংবা মামলাটি বাতিল করা উচিত কিনা। রাজিনী বৈদ্যনাথন জিজ্ঞেস করছেন, কিন্তু আপনি তো দুর্নীতি দূর করার অঙ্গীকার নিয়ে এসেছেন। আমি প্রশ্নটা আবারও করি। দুদক বলছে এটি কোনো ভিত্তিহীন তদন্ত নয়, তাদের ভাষ্য অনুযায়ী অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত নয়, কিন্তু টিউলিপ সিদ্দিকের আইনজীবীরা বলছেন তারা কোনো প্রমাণই দেখেননি, এমনকি দুদক তাদের সঙ্গে যোগাযোগ করেনি। মোহাম্মদ ইউনূসের উত্তর দিচ্ছেন, আইনি প্রক্রিয়ায় আইনজীবীদের মধ্যে তথ্য বিনিময় হয়। রাজিনী বৈদ্যনাথন বলছেন, কিন্তু তিনি তো বলছেন তেমন কিছু হয়নি। মোহাম্মদ ইউনূস উত্তর দিচ্ছেন, সেজন্য সময় তো শেষ হয়ে যায়নি, আইনি প্রক্রিয়াগুলো সময় নেয়। বাংলাদেশ কখনো বলেনি কোনো তথ্য দেওয়া হবে না। রাজিনী বৈদ্যনাথন আবারও তাকে প্রশ্ন করছেন, কিন্তু ইতোমধ্যে সুনির্দিষ্ট একটি অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে। অন্যদিকে তিনি অর্থাৎ টিউলিপ সিদ্দিক ও তার আইনজীবীরা স্পষ্ট করেই বলছেন যে এটা সম্পূর্ণ অবিচার এবং নিয়মতান্ত্রিকতার পরিপন্থী। তারা বলছেন কোনো যোগাযোগ করা হয়নি তাদের সঙ্গে। মোহাম্মদ ইউনূস বলছেন, এটা আইনজীবী বনাম আইনজীবীর বিষয়, দুদকের আইনজীবীরা নিশ্চয়ই এই বিষয়ে একটি যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা দিতে পারবেন। রাজিনী বৈদ্যনাথন তাকে জিজ্ঞেস করছেন, কিন্তু সহজভাবে বললে টিউলিপ বলছেন তার আইনজীবীরা দুদকের কাছ থেকে কোনো বার্তা পাননি, তাই তিনি বলছেন এটা যথাযথ আইনি প্রক্রিয়া নয়। ডক্টর ইউনূস উত্তর দিচ্ছেন, দুদকের পক্ষ থেকে তাদের আইনজীবী বিষয়টি ব্যাখ্যা করতে পারবেন কিভাবে এটি একটি যথাযথ আইনি প্রক্রিয়া। অনেক বড় কথা। তারপরেও রাজিনী বৈদ্যনাথন আবার প্রশ্ন করছেন, ঠিক আছে, কিন্তু আপনি তো প্রধান উপদেষ্টা, তাহলে আপনি কি এখন দুদককে আরো স্বচ্ছ হতে বলবেন? আপনি কি এখন এটি অন রেকর্ডে বলতে চান যে তারা যেন দ্রুত প্রমাণ উপস্থাপন করে যাতে অভিযোগ নিয়ে কোনো সন্দেহ না থাকে? কারণ টিউলিপ সিদ্দিক তো অভিযোগ অস্বীকার করছেন। মোহাম্মদ ইউনূস উত্তর দিচ্ছেন, প্রধান উপদেষ্টা হিসেবে আমি আমাদের দুর্নীতি দমন কমিশনের উপর পূর্ণ আস্থা রাখি যে তারা সঠিক কাজটি করেছেন। একটু মনে রাখবেন আপনি এখানে এই ব্যাপারটি, যে উনি বলছেন দুদকের উপর তিনি পূর্ণ আস্থা রাখেন। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রাজিনী বৈদ্যনাথন আবার প্রশ্ন করছেন, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, যদি তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়া যায় তাহলে কি তাকে দেশে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা হবে? এটি একটি আইনি প্রক্রিয়ার বিষয়, এক ধাপের পর আরেক ধাপ আসে, বলছেন ডক্টর ইউনূস। রাজিনী বৈদ্যনাথন প্রশ্ন করছেন, কিন্তু দেশে ফেরানোর বিষয়টা কি এই প্রক্রিয়ার অংশ হতে পারে? মোহাম্মদ ইউনূস বলছেন, যদি আইনের আওতায় পড়ে তাহলে হতেই পারে। রাজিনী বৈদ্যনাথন আবার জিজ্ঞেস করছেন, অর্থাৎ যথেষ্ট প্রমাণ থাকলে দুদক তাকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানাতে পারে।
বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর সবথেকে বেশি উত্তেজনা সৃষ্টি করেছে বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। এবং আসন্ন এই জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যেমন রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন ধরনের মতবিরোধ তৈরি হচ্ছে, ঠিক একইভাবে আন্তর্জাতিক যে মহল রয়েছে সেই মহলগুলোতেও আমরা লক্ষ্য করছি নানা ধরনের আলোচনা সমালোচনা চলছে। এর পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়েও কিন্তু বাংলাদেশের বর্তমান যে রাজনীতি, সেই রাজনীতির মহল যে খুব একটা স্বাভাবিক অবস্থায় রয়েছে তা কিন্তু নয়। এর পিছনে সব থেকে বড় যে কারণটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলোর বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা, আবার বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে যে সকল অ্যাক্টিভিস্টরা কাজ করছেন তাদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের মতবিরোধ কিংবা বিভিন্ন বিষয় নিয়ে প্রচার প্রচারণা। কেউ কেউ বলছেন বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে, কেউ কেউ বলছেন ভারতে বাংলাদেশ আওয়ামী লীগ এমন প্রস্তুতি নিচ্ছে যে প্রস্তুতির কারণে হয়তো বা বাংলাদেশের আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যত বাধাই আওয়ামী লীগের সামনে আসুক না কেন সকল বাধা পেরিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। এবং অংশগ্রহণ করার পর যদি জনগণ বাংলাদেশ আওয়ামী লীগকে ভোটাধিকার দিয়ে জয়যুক্ত করেন তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় যাবে। এবং ক্ষমতায় যাওয়ার পরে বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান সভানেত্রী শেখ হাসিনা ভারতে বসে ভার্চুয়ালি যে সকল কথাবার্তা বলেন সেই সকল কথাবার্তার মধ্যে একটি বিষয় সব থেকে বেশি আমরা লক্ষ্য করছি বা ফুটে ওঠে, সেটি হচ্ছে জুলাই এবং আগস্ট মাসে আওয়ামী লীগের সাথে যে ঘটনাগুলো ঘটেছে বাংলাদেশে এবং এর পরবর্তীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে যে সকল ঘটনাসমূহ ঘটেছে সেই সকল ঘটনাসমূহের বিচার বাংলাদেশ আওয়ামী লীগ করবে। পুলিশ হত্যা থেকে শুরু করে সকল প্রকার মব জাস্টিসের বিচারও কিন্তু করবে বলে সবসময়ই বলছেন শেখ হাসিনা। সুতরাং এই যে একটি বিচারিক প্রক্রিয়ার কথা আওয়ামী লীগ বারবার বলছে, এই বিষয়টি কিন্তু যারা বিরোধী দলে রয়েছেন কিংবা যারা বর্তমানে এনটি আওয়ামী লীগ হিসেবে পরিচিত রয়েছেন তারা কিন্তু ব্যাপকভাবে মাথায় রাখছেন এবং চিন্তা করছেন। সেই হিসাবে তারা মনে করছেন যে আসন্ন জাতীয় সংসদের নির্বাচনে আওয়ামী লীগকে কোনোভাবে অংশগ্রহণ করতে দেয়া আসলে ঠিক হবে না। এবং এখানে জনগণেরও কিছু মতামত রয়েছে। অনেকেই বলছেন যে জনগণ আসলে বাংলাদেশ আওয়ামী লীগকে চায় না, আবার বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী দেখা যাচ্ছে যে জনগণ তাদের যে জনসমর্থক রয়েছে কিংবা বিগত আওয়ামী লীগের শাসন আমলে যে সকল সুযোগ সুবিধা ভোগ করেছেন সেই সকল সুযোগ সুবিধা ভোগ করার খাতিরে তারা বলছেন যে আওয়ামী লীগকে তারা ভোট দিবেন। এই যে একটি দ্বিধাদ্বন্দ্ব এবং মতবিরোধের বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতির আলোকে বাংলাদেশ আওয়ামী লীগ আসলে নির্বাচনে আসতে পারবে কিনা এই বিষয়টি নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। এবং বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন তারা মনে করছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের উপর যে নিষিদ্ধাদেশ রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক সেই নিষিদ্ধ আদেশ বহাল থাকা অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগ দেশের রাজনীতিতে কোনোভাবেই ফিরতে পারবে না। এবং দেশের অভ্যন্তরের রাজনীতিতে যদি ফিরতে না পারে তাহলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করাও কিন্তু অনেকটাই কঠিন হয়ে যাবে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের এই নিষিদ্ধ আদেশ যেটি অন্তর্বর্তীকালীন সরকার জারি করেছে এবং অধ্যাদেশ জারি করেছে এর মধ্যেও কিন্তু এক ধরনের মতবিরোধ রয়েছে। কারণ সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা লন্ডন সফরে গিয়ে গণমাধ্যমে যখন আওয়ামী লীগ নিষিদ্ধকরণ বিষয়ে ওনার কাছে প্রশ্ন করা হলো তখন বলেছিলেন বাংলাদেশ আওয়ামী লীগকে অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করেনি, বরঞ্চ বিচারের পূর্ব পর্যন্ত কিংবা দেশের সার্বিক যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি বিবেচনা করে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেছে। এবং নিষিদ্ধকরণ যে বিষয়টি সেটি বাংলাদেশ আওয়ামী লীগের উপর বর্তমানে যে মামলা মোকদ্দমা রয়েছে বা যে সকল অভিযোগ রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই সকল অপরাধ অভিযুক্ত প্রমাণ যদি চলে আসে তাহলে তখন পরবর্তীতে বিবেচনা করা হবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না। কিন্তু বাংলাদেশের যে গেজেট প্রকাশিত হয়েছে সেই গেজেটে কিন্তু আমরা স্পষ্টভাবে লক্ষ্য করেছি এখানে জাতিসংঘের প্রতিবেদন যেটি রয়েছে সেই প্রতিবেদনকে উল্লেখ করে আওয়ামী লীগের সকল প্রকার কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বা স্থগিত করা হয়েছে। এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে সকল অভিযোগ আওয়ামী লীগের উপর রয়েছে সেই সকল অভিযোগের বিচার সম্পূর্ণ না হওয়ার আগ পর্যন্ত কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকবে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেভাবে নিষিদ্ধকরণ বিষয়টি বলছেন তার সাথে গেজেটের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু অনেকটাই সংঘর্ষের সৃষ্টি করছে। এবং এখানে জাতিসংঘের যে প্রতিবেদন উল্লেখ করা হয়েছে জাতিসংঘের সেই প্রতিবেদনে কিন্তু একটি বিষয় স্পষ্ট করে বলা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকে অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন পরিকল্পনা, তাদের বিভিন্ন বিষয়, এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে এবং তাদের কথাগুলো দেখে আমরা কিন্তু অনেক কিছু বুঝতে পারতেছি যে দেশের মধ্যে কি ঘটতেছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে। দর্শক শ্রোতা, এখানে কিন্তু বিশেষ করে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। গাইজ, এই বিষয়গুলোর সাথে মানে এই বক্তব্যগুলোদের দেখেছেন, এগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।